এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশে আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগত। এখন প্রকাশে আপনি তো নির্বাচন অনেকগুলোই দেখলেন, জি। এই স্বাধীনতার আগেও দেখেছেন, স্বাধীনতার পরবর্তী এতগুলো নির্বাচন দেখলেন। সেই জায়গা থেকে যদি আমরা ময়নাতদন্ত বা পোস্টমর্টম করতে বলি এই নির্বাচনকে, 12 ফেব্রুয়ারি নির্বাচনকে আপনি কিভাবে করবেন? না, আমার তো স্মরণ আছে স্কুল লাইফ থেকে, 65 সাল থেকে নির্বাচন দেখছি। জি। তো এবারে নির্বাচনটা ইউনিক বলবো আমি। বিশেষ করে স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে, মানে প্রতিটি নির্বাচনে দেখছি আগের নির্বাচনের চাইতে সহিংসতা বেশি হয়েছে। এবারে সেটার ব্যতিক্রম দেখলাম, এবং এমনও অনেককেই বলতে শোনা গেছে যে এটা কীরকম, একটা লাশও পড়ল না। তো এইটা আমার কাছে খুবই মানে ইউনিক মনে হয় এই জন্য যে আমরা এই যে নির্বাচন মানে হানাহানি, মারামারি, সংঘর্ষ, প্রতিপক্ষের উপর হামলা এবং খুনোখুনি, এবং সবসময় যে প্রতিপক্ষের লোককে মারা তা না, নিজেদের দলের মধ্যে গ্রুপে গ্রুপে মারামারি হয় অনেক সময়। দলের প্রার্থীর সঙ্গে কি বলে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের অভ্যন্তরীণ কোন্দল মারামারি হয়। হ্যাঁ, এবার সেগুলো হয় নাই। যে দুই একটা যে ঘটনা ঘটেছে এগুলি খুবই তুচ্ছ, একেবারেই ধর্তব্য না। তো সেই দিক দিয়ে এটা খুব ইউনিক। 2 নম্বর হলো যে মানে আগে থেকেই এক ধরনের কিছু নেতিবাচক প্রচারণা ছিল, কিছু কিছু লোকের উস্কানিও ছিল যে নির্বাচন হবে না, এটা অনেকেই বলছিলেন। আগের দিন পর্যন্ত অনেকের সংশয়যুক্ত প্রশ্ন ছিল যে ভোট কি হচ্ছে। হ্যাঁ, নির্বাচন হবে কি হবে না, আসলে একটা প্রচার ছিল যে ইউনূস তো ক্ষমতা ছাড়বে না, এই সমস্ত ছিল। তো এর মধ্যে দিয়েও মানে একেবারে আমি বলবো যে এই নির্বাচনে যতগুলো পার্টি বলতে আমি বলতে চাচ্ছি একটা পার্টি হচ্ছে রাজনৈতিক দলগুলো, মানে যারা প্রার্থী তারা একটা পক্ষ হচ্ছে সরকার, আর একটা পক্ষ হচ্ছে সরকার বলতে আমি সরকার এবং নির্বাচন কমিশন দুটাকেই ধরছি। আর একটা পক্ষ হচ্ছে ধরেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। তো আমি দেখলাম যে সব পক্ষই সংযত আচরণ করেছে এবং সহযোগিতা করেছে। কোনো একটি পক্ষ যদি বিগড়ে যেত বা সহযোগিতা না করত তাহলে বিরাট ঝামেলা হয়ে যেত। তো সেটা হয় নাই, এটাও আমার কাছে অনন্য মনে হয় একেবারে। মানে সবারই একটি ভালো নির্বাচন করার ইচ্ছে ছিল। হ্যাঁ, একটা ইচ্ছে ছিল বা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে এসে সবাই এক হয়েছে। কারণ আমার কাছে মনে হয়েছে সবার মধ্যে একটা তাগিদ কাজ করেছে যে একটা নির্বাচন হোক। অনেকদিন যাবতই মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না, অনিশ্চয়তার মধ্য দিয়ে। সো একটা স্বাভাবিক সরকার আসুক। তো সেই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করেছে তারা তো অনেক সময় অসহিষ্ণু আচরণ করে, কিন্তু তারাও চেয়েছে যাতে এই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ। কিন্তু প্রধান উপদেষ্টা ভোটের ট্রেনের কথা বলার পরও সংশয়গুলি থেকে যাচ্ছিল কেন বারবার? সংশয় থেকে যাচ্ছিল তার কারণ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে তো একটা প্রপাগান্ডা ছিল যে এই সরকার দীর্ঘদিন থাকবে, ছাড়বে না, উড়ে এসে জুড়ে বসেছে। তো এরকম সমালোচনা ছিল এবং মানে প্রলম্বিত করার এটা 11 সময়ও আমরা দেখেছি শুরুর দিকে এরকম একটা প্রচারণা ছিল, কিন্তু পরে তো ওই 11 সরকার তারা নিজেরা এটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা 2 বছর ম্যাক্সিমাম থাকবে। তো 2 বছরের মধ্যে তারা নির্বাচন দিয়ে চলে গেছে। তো এই সরকারের সময়ও শুরুতে এরকম ছিল যে নির্বাচন কবে হবে ডেট দিচ্ছে না, সময় দিচ্ছে না। সরকার থেকে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে দেবে, চলে যাবে। কবে যাবে ডেটটা কিন্তু বলছিল না। লাস্টলি একটা ডেট আসা, যেটা বলেছিলেন মোহাম্মদ ইউনূস তার এক ভাষণে, যে 26শে ডিসেম্বরের মধ্যে হবে, 26-এর মধ্যে হবে। তো এখন ওইখানে কিন্তু কোনো রাজনৈতিক দল চাচ্ছিল যে এটা আরও আগে হোক। শুরুর দিকে তো কেউ বলছিল 3 মাসের মধ্যেই হোক। তো অনেকেই বলছিলেন যে না, 3 মাসের মধ্যে সম্ভব না।
আবার এটাও অনেকে চাচ্ছিলেন যে না, মিনিমাম কিছু সংস্কার, রাষ্ট্রের মেরামত না হয়ে নির্বাচন হলে তো আগের মতোই অবস্থা হবে, তাহলে এত ছেলে পেলে মারা গেল কেন, এত রক্ত কেন? সেই নির্বাচনের ওই যে ডিসেম্বর থেকে মোহাম্মদ ইউনূস ফিরে এলেন, তিনি বললেন যে এপ্রিলে হবে। সেটা নিয়েও প্রশ্ন ছিল, এপ্রিলে রোজার পরে গরম হবে, বৃষ্টি বাদলা, এগুলো নিয়ে, এবং রোজার মধ্যে ক্যাম্পেইন করার সমস্যা। তখন একটা প্রস্তাব ছিল যে না, এটা ফেব্রুয়ারিতে হলে ভালো হয়, রোজা শুরু হওয়ার আগে। তো এইটা আমরা মানে নিশ্চিতভাবে জানতে পারলাম লন্ডনে যখন তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো। সেই বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে ফেব্রুয়ারিতে রোজার আগে ভোট হবে। নির্বাচন হবে। তখনই এটা অনুমান ছিল যে এটা 12 তারিখ হতে পারে। নির্বাচন সাধারণত বৃহস্পতিবারে হয়, জি, তো রোজার আগে এটাই শেষ বৃহস্পতিবার। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যে পর্যায়ে চলছিল, সেখান থেকে হঠাৎ করে যে এই যে সহিংসতা মুক্ত নির্বাচন, তাহলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়গুলো ছিল, সেটাকে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বলেছিলেন অনেক ধরনের প্রোপাগান্ডা ছিল, নানা রকম উস্কা ছিল, সেটারই ফল, মানে সেটারই একটা মাঠ পর্যায়ের ব্যাপার ছিল এটা? না, আমরা যে নতুন একটা পরিস্থিতি দেখলাম 5ই আগস্টের পরে, এই যে একটা মবক্রেসি, জি জি, এটা থেকে কিন্তু অনেকের আশঙ্কা ছিল যে এই মব তো যা খুশি তা করে ফেলতে পারে, এবং মবকে উস্কানি দেওয়ার লোকের অভাব নাই। আমরা এটা দেখেছি কিন্তু দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে। এরা কিন্তু লোক বেশি না, কিন্তু যেহেতু মবের মধ্যে যারা আছে, এরা বেশিরভাগই হচ্ছে একটু, আমি কি বলবো, আর্চিন স্বভাবের, বকাটে টাইপের। উস্কে দিলে এরা দৌড়ে যায়। আপনি কোনো ভদ্রলোককে মবে যেতে দেখবেন না। মবকে যে উস্কানি দেয়, তার পরিবারের লোকেরাও কিন্তু তার মধ্যে যায় না। না, তো এবং এইটা যে প্রতিহত করবে যারা, ভদ্রলোক তো যাবে না প্রতিহত করতে। মারামারি যারা করে তাদের ওইখানে, তারা চুপচাপ ঘরে থাকে, তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না, যার জন্য এই মবগুলি লাই পেয়ে গিয়েছিল এতদিন। এবং পুলিশ ছিল নিষ্ক্রিয়। 5ই আগস্টের পর থেকে পুলিশ নিষ্ক্রিয়, কারণ তাদের উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে। এখন একদিকে নিষ্ক্রিয় পুলিশ, অন্যদিকে মবের বাড়ন্ত, তারপরে চারদিকে উস্কানি হচ্ছে, নির্বাচনের দরকার নাই, কেন নির্বাচন, নির্বাচনে কি হবে আমাদের, এই সমস্ত উস্কানি তো ছিল। তো ফলে যেটা হয়েছে, সবার মনে একটা আতঙ্ক ছিল যে শেষমেশ না এই মবক্রেসি দিয়ে নির্বাচনটাকে পণ্ড করে দেওয়া হয়, এবং পুলিশ হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো সক্রিয় হবে না। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি সক্রিয় না থাকে, তাহলে তো একটা ভালো নির্বাচন করা অসম্ভব। কিন্তু এবার আমরা দেখলাম যে মব নিয়ন্ত্রিত ছিল। সম্ভবত মবের যারা গডফাদার, দে গট দ্য মেসেজ যে নির্বাচনটা তারা ঠেকাতে পারছে না। তখন তারা দেখলাম যে তারা একটু নেপথ্যে চলে গেছে বা চুপ হয়ে গেছে। তারা হয়তো আবার শিগগিরই সরব হবে, কিন্তু তারা কিন্তু আইডেন্টিফাইড সমাজে কারা এগুলো করে। তো একদিকে এই যে মব নিষ্ক্রিয় হয়ে যাওয়া, যে কোনো কারণেই হোক, বা তারা তো বিভিন্ন জায়গা থেকে তো তাদের কলকাঠি নাড়া হয়, তারাও হয়তো সেভাবে মেসেজ দিয়েছে। আরেকদিকে পুলিশ একটু নির্ভর ছিল, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তারা ভালো ভূমিকা পালন করেছে। প্রশাসন কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে নাই বলে দৃশ্যত মনে হচ্ছে। আর সবচাইতে বড় কথা হলো প্রার্থীর সমর্থকরা তারা নিজেরা কোনো গোলমাল করে নাই। এবং এই যে ভোটের দিনের যে বলা হচ্ছে উৎসব, এবং আপনার কাছে উপস্থিতির সংখ্যা কিরকম মনে হয়েছে? উপস্থিতি তো ধরেন আমাদের এখানে তো 55% থেকে 80-85% পর্যন্ত আমরা দেখেছি আগে। তো এখানে কত পার্সেন্ট হলে আইডিয়াল হবে, এটা নিয়ে নানা মনির নানা মত থাকতে পারে। তবে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে একটা আইডিয়াল এই ধরনের সিচুয়েশনে, মানে আতঙ্ক সব মিলিয়ে টিলিয়ে 65 থেকে 70% হলে এটা ভালো টার্ন আউট। কিন্তু এখানে আবার একটা ব্যাপার ঘটে গেছে যে একটা বড় দল নাই, তার একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, তাদের মধ্যে এটা আগ্রহ নাই, এবং তাদের পক্ষ থেকে ভোট বর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে। তো এখান থেকেও অনেকের মধ্যে একটু আতঙ্ক ছিল, কিছু সাবোটাজও হতে পারে। তো এই কারণে হয়তো টার্ন আউট একটু কম হতে পারে। আবার সেই দলের যারা গোড়া সমর্থক, তারা তো ভোট দিতে যায়নি,
আমরা যদি ধরে নেই, তো আমরা দেখছি নির্বাচন কমিশনের হিসাবে অ্যারাউন্ড 60% ভোট পড়েছে। তা আমি যদি আরবিট্রারিলি একটা অনুমান করি যে 70% হলে আইডিয়াল হতো, তাহলে আমি ধরে নেব যে 60% পড়েছে সেটা 70% হয় নাই, 10% হয়তো নর্মাল পরিস্থিতিতে ভোট দিতে যেত, কিন্তু এই বড় দল না থাকার জন্য যায় নাই। তাহলে এই 10% হচ্ছে ওই দলের সমর্থক, কোর ভোটার না, সমর্থক তো সমর্থক বা আরো ভোটার আর আছে, কি, হ্যাঁ, ভোটার। কিন্তু কোর মানে তারা ওই দলকেই দিবে, ওই দলকে ছাড়া অন্য কাউকে কাউকে দিবে দিবে না। না। আর বাকি যারা আছে তারা সুইং আমি ধরে নিব। তো এই সুইং ভোটটাকে ধরে কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি অমুক দলের 30%, অমুক দলের 40% ভোটার আছে। এইটা একটা মিথ তৈরি করে ফেলেছিলাম আমরা। নারী ভোটাররা কি এখানে এবার কি ভূমিকা রেখেছে? এইটা হিসাবটা তো আমরা জানি না আসলে কত পার্সেন্ট নারী ভোটার ছিল, কত পার্সেন্ট পুরুষ ভোটার ছিল। এটা কেন্দ্র ভেদে ডিফারেন্স থাকতে পারে, এক এক জায়গার তো মানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি আলাদা। তো ওটার বিশ্লেষণটা পেলে বলতে সুবিধা আর কি, যে জেলা ওয়াইজ যদি আমরা এটা পেয়ে যাই বা আসন ওয়ারি যদি হিসাবটা পাওয়া যায়, তবে নারী ভোটারের অংশগ্রহণ যত বেশি হয় তত টোটাল টার্ন আউটও বেশি হয়, আমরা এটা জানি। এবং নারী ভোটারের অংশগ্রহণের জন্য সবচাইতে এটার পেছনে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে শান্ত পরিবেশ, ভালো আইন শৃঙ্খলা, এই জিনিসগুলো থাকলে এবং ভালো আবহাওয়া, তো সবগুলোই অনুকূল ছিল। মানে ভোটের আবহাওয়াটা একদম ঝকঝকে ছিল বলছিলাম। মানে উত্তাপ তেমন ছিল না, যেহেতু হইচই নাই সেরকম উত্তাপ ছিল না, নিরুত্তাপ। কিন্তু ভোট দিতে কাউকে এরকম মানে কোনো ভোট কেন্দ্রে একটা ভোট কেন্দ্রের ভোটও কিন্তু স্থগিত হয়নি। আমরা বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে আমরা শুরু করতে পারি যে যেহেতু বিএনপি শপথের দিকে যাচ্ছে বা অন্যান্য সকল দলের প্রার্থীরাই শপথ নিবে, শপথে হলো সংসদ সদস্য নির্বাচিত হলেন, এখন তো সরকার গঠন হবে। সেই জায়গা থেকে বিএনপি যে সরকার গঠন করছে তাকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? হ্যাঁ, পাশাপাশি ওটাও বলবেন যে যারা বিরোধী দলে থাকছেন তাদেরও ভূমিকাটা কী হওয়া উচিত। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে বিষয়গুলো জানতে চাবো। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। মধ্যমে আমি বলছিলাম যে এই যে নতুন যে সরকার আসছে, সেই সরকারের কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? নতুন সরকার যেই আসুক তার পড়তে হয়, কিন্তু এবারের তো বাস্তবতা ভিন্ন না, অপেক্ষাকৃত অন্যান্য সময়ের চেয়ে। যদ্দূর শোনা যাচ্ছে যে পরশুর মধ্যেই নতুন সরকার তৈরি হয়ে যাবে। তো সরকারে কারা আসছে, প্রধানমন্ত্রী কে হবেন, এটা তো মোটামুটি সবাই জানেন, জি, এটা অনুমান করা যায়। এবং তার মন্ত্রিসভা কেমন হবে এইটা আমরা জানি না, অনেক সময় তার মধ্যে চমক থাকে, এবং এটা নিয়ে হয়তো গণমাধ্যমে নানান রকমের অনুমান নির্ভর হিসাব নিকাশ হবে। তো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কি বলে মানে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান, জি, তিনি কিন্তু বলেছেন যে সবাইকে নিয়ে সরকার করবেন। তো আবার পরবর্তীতে আমরা জানি যে সবাইয়ের মধ্যে জামাতে ইসলামী নাই, এবং না থাকাটা স্বাভাবিক, কারণ তাহলে তো বিরোধী দল থাকে না। তো বিরোধী দল না থাকলে তো সংসদ অকার্যকর। মানে যে কাজটা এর আগে হাসিনা সরকার করেছিল, গৃহপালিত বিরোধী দল, তাই না? তো সবাইকে নিয়ে করার মানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে বিএনপির যাদের সঙ্গে আসন সমঝোতা করেছিল তাদেরকে নিয়ে সরকার করা, তাহলে এটা একটু বিস্তৃত হয়। আর একটা হলো যে আরও যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বা রাজনীতির বাইরেও নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী আছে, তাদেরকেও যদি অ্যাকোমোডেট করা হয় তাইলেও কিন্তু এটা একটা আমরা বলতে পারি যে এটা সবাইকে নিয়ে করা। সবাই মানে রাজনৈতিক দলগুলি তো একমাত্র স্টেক হোল্ডার না, রাজনীতির বাইরেও তো অনেক পেশাজীবী সংগঠন আছে অনেক।
এবং তো সুতরাং এইটা একটা ব্যাপার, এটা আমাদেরকে দেখতে হবে। আমাদের এখানে হয় কি, বিভিন্ন কোয়ার্টারকে অ্যাকোমোডেট করতে গিয়ে বা খুশি করতে গিয়ে মন্ত্রিসভার আকার হয়ে যায় অনেক বড়। তো এইটা আসলে যদি একটু নিয়ন্ত্রণে রাখা যায় তাইলে ভালো। আর আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি, কারণ গত 16-17 বছর যাবত, মানে ইনফ্যাক্ট আমি বলবো যে 2007 সাল থেকেই এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা আছি। তো সেখানে অর্থনীতি এখন যে অবস্থায় এসেছে, প্রচুর লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, বিনিয়োগ অনেক কমে গেছে, উদ্যোক্তারা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না, নীতিমালার কোনো নাই, মানে কোনো টেকসই নীতিমালা নাই। আমাদের এখানে যে বিনিয়োগের জন্য যে নীতিগুলো হয় সেগুলো হয় খুব টেম্পোরারি। আপনি দেখবেন, আমি একটা উদাহরণ দিই, আমাদের এখানে যে এনবিআর বলে একটা সংগঠন আছে, তারা প্রতি বছর নতুন করে করে কিছু নিয়ম বানায়। এটা তো আমার ধারণা কিছু কিছু নিয়ম 20 বছরের মধ্যে পরিবর্তন করা উচিত না, কর সংক্রান্ত বা ট্যারিফ সংক্রান্ত। তাহলে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারেন, এবং দেশি বিনিয়োগকারীদের উপরে ভর করে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসে। তো বিদেশি বিনিয়োগের জন্য আপনি যতই ছাড় দেন, কথা বলেন, অবকাশ দেই, ওরা তো দেখে দেশিরা বিনিয়োগ করছে কিনা, ওইটাও কিন্তু দেখতে হয়। তো এইটার ক্ষেত্রে একটা বড় বাধা ছিল কিন্তু আসলে এক্সটর্শন, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং। তো এইটা যদি না কমানো যায় তাহলে কিন্তু বিনিয়োগ হবে না। তো সুতরাং এইটা একটা বড় চ্যালেঞ্জ, একটা মানে বিকৃত মানসিকতার পরিস্থিতির মধ্যে, একটা বিকৃত অর্থনীতির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, সেটা থেকে উদ্ধার পাওয়া। এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তরুণদের আকাঙ্ক্ষা। এবার জুলাই আন্দোলনের পেছনে ছিলেন মূলত তরুণরা, তরুণ এবং শ্রমজীবীরা, আমরা যেটা দেখেছি। তো সুতরাং তাদের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে সেভাবে রাজনীতিটা এবং অর্থনীতিটা সাজাতে হবে। সেটার জন্য এখনকার রাজনৈতিক দলগুলো কতটুকু প্রস্তুত আমি জানি না, কিন্তু মানে দৃশ্যত দেখা যাচ্ছে যে তারা বলছেন তাদের কর্মসূচিতে এগুলো আছে। এত দিনের মধ্যে এত লক্ষ বা এত কোটি কর্মসংস্থান হবে, এই ঘোষণাটা আসছে। কিভাবে হবে আমরা জানি না। বিএনপির পক্ষ থেকে তো স্পষ্ট বলা হয়েছে যে তারা স্বাস্থ্য খাতে 5%, জিডিপির 5% দেবেন। জিডিপির 5% স্বাস্থ্য খাতে দেওয়া মানে হচ্ছে আমাদের পুরো স্বাস্থ্য অবকাঠামো আমূল পাল্টে যাবে। এটা যদি হয় তাহলে তো এটা অনেক ভালো কাজ হবে। 1 কোটি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে। আমরা দেখব যে এগুলি ঠিকঠাক মতন কোন সময়ের মধ্যে হচ্ছে। দেরি হলেই কিন্তু মানুষের মধ্যে উত্তেজনা বাড়বে। এর চাইতে একটা বড় প্রশ্ন আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি কি। আমরা পররাষ্ট্র নিয়ে একটু বিস্তারেই আপনার কাছে শুনতে চাই, কারণ এইটা আপনি সাথের কথা বললেন, তো তারপর থেকে ওই জায়গাটাও আমাদের, আমরা পররাষ্ট্রের ক্ষেত্রে আমাদের বন্ধু সহযোগী কিভাবে আমাদের পূর্ব দক্ষিণ কোনমুখী হবো, সেটা নিয়ে অনেক রকম কথা ছিল। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে এই পররাষ্ট্র বিষয়ক আলোচনা যাবো। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশে। ফিরে এলাম এখন প্রকাশে। আমরা বলছিলাম পররাষ্ট্র বিষয়টি, যে আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলো বা যারা সরকার গঠন করে, তারা পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে কোন দিকে তাকাবে এটা নিয়ে একটু খুব মুশকিলে থাকেন, সিদ্ধান্তহীনতা থাকেন, এবং একই মেয়াদকালে তারা তাদের দিক পরিবর্তন করেন। সেই জায়গা থেকে এবার তারেক রহমান যে সরকার গঠন করতে যাচ্ছে, তার অবস্থান কি হওয়া উচিত? আমরা তো মানে এমন একটা মানে জিওপলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আছি, যেটা মানে অনেকটা মানে বলবো যে এই মুহূর্তে আমরা পুলসেরাতের উপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, যে কোনো মুহূর্তে পা ফসকে পড়ে যেতে পারি। আচ্ছা, ইতিমধ্যে অনেকবার আমরা কিন্তু হোঁচট খেয়েছি অতীতে। এখন আমাদের রাষ্ট্রের সঙ্গে
সংশ্লিষ্ট, স্বার্থ সংশ্লিষ্ট, সেটা যেভাবেই হোক, ইতিবাচকভাবেই হোক বা নেতিবাচকভাবেই হোক, কয়েকটা রাষ্ট্র কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক। জি, আর সবচাইতে বেশি প্রাসঙ্গিক হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র এবং চীন। এখন বিশ্বের মোড়ল হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে যে সারা পৃথিবীর দায়িত্ব হচ্ছে তার। অভিভাবক। হ্যাঁ, তো সে ওই পুলিশিংটা সে করে। হ্যাঁ, কোথাও কিছু তার কাছে যদি কোনো কিছু ব্যত্যয় মনে হয়, সে মনে হয় এটা কারেক্ট করার দায়িত্বটা তার। তো সে কখনো এই জন্য ভিয়েতনামে সৈন্য পাঠায়, কখনো পানামার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে, রিসেন্টলি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে করেছে। এগুলো করে তারা। কোথাও হয়তো নৌবহর পাঠায় দেয় ধমক দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, এগুলো করে তারা। আর বিভিন্ন জায়গায় তাদের তো সামরিক ঘাঁটি আছেই। এখন এইটা হচ্ছে একটা ব্যাপার, এইটা আমরা ডিল করতে পারবো না। যেটা পারবো না সেটা মুখরোচক কথা বলে তো লাভ নাই, আমাদের সেই সক্ষমতা নাই। ইভেন ন্যাটো সেটা পারছে না। আচ্ছা, সুতরাং সেখানে বাংলাদেশ, আমরা তো কিছুই না। আচ্ছা, এখন আমরা যদি এই অঞ্চলের দিকে তাকাই, আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হচ্ছে ভারত এবং চীন। এখন বোধহয় সরকারি হিসাবে চীন সবচাইতে বেশি, কিন্তু বাস্তবে ভারত বেশি। কারণ ভারতের সঙ্গে আমাদের যে ক্রস বর্ডার পিপুলস ট্রেড যেটাকে আমরা বলি, সেটার আনুষ্ঠানিক এনবিআর এর চোখে আছে, এটা হলো, আবার অনানুষ্ঠানিকও আছে। এনবিআর এবং বিজিবির চোখে এটা হলো স্মাগলিং। হ্যাঁ, কিন্তু যে এই ট্রেডিংয়ে জড়িত তার কাছে এটা হচ্ছে ফ্রি ট্রেড, তাই না? জি, আমরা যদি আজকে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি না বিভিন্ন দেশের সঙ্গে, এটাও করলাম যে আমরা একটা ফ্রি ট্রেড, আমরা শুল্ক দেব না, শুল্ক নেবও না, তাহলে কিন্তু যেটাকে আমি আজকে স্মাগলিং বলছি, কালকে সেটা হয়ে যাবে ট্রেডিং। তো এটা হচ্ছে জাস্ট নীতির হেরফেরের কারণে আমাদের শব্দ বদলে যায়। তো আমাদের এখানে ভারতের সঙ্গে যে অফিসিয়াল যে ট্রেডটা হয়, তার বাইরে যেটা হয় সেটা যোগ করলে ভারত হচ্ছে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বড় পার্টনার আমাদের। তো সুতরাং সেখানে আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে? তো এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। রাজনৈতিক ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এটা 50-এর দশকে এই যে যখন এই যে জোট নিরপেক্ষ আন্দোলনটা শুরু হয় 1954-55 সালের দিকে, জওহরলাল নেহেরু, শোয়েকর্ণ, চৌয়েনলাই, মার্শাল টিটো, এরা চারজন ছিলেন এটার পথিকৃৎ, যে আমরা কেউ পরস্পরের বিরুদ্ধে যাব না এবং আমরা কোনো বৃহৎ শক্তির সামরিক জোটে যাব না। এটা ছিল তাদের পলিসিটা। সেটা আর এখন নাই। আর এখন হয়ে গেছে, যেহেতু বৃহৎ শক্তির সেই বাইপোলার ওয়ার্ল্ডটা আর নাই, এখন আর ওইটা অতটা কার্যকর না। কিন্তু তারপরেও তাদের যে নীতি আছে, একটা পঞ্চশীলা নীতি তারা একটা ফলো করতো, সেটা হচ্ছে যে পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই নীতিতে। তো এই নীতি কিন্তু আমরা সবাই মানি না, তাই না? এখন ফলে হচ্ছে কি, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক একরকমভাবে হয়, আর জনগণের সাথে জনগণের সম্পর্ক আরেক রকমভাবে হয়। এখন দেখেন, আপনি 71 সালের উদাহরণ যদি আমি দেখি, পাকিস্তান রাষ্ট্রের সাথে ভারতের রাষ্ট্রের সম্পর্ক, ভারত কমিটেড যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে সে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল 71 সালে, পাকিস্তান বলছে এটা আমাদের অভ্যন্তরীণ সংকট বা সমস্যা, তো ভারত তো সেখানে হস্তক্ষেপ করতে পারে না। সুতরাং ভারত যে প্রবাসী সরকারকে আশ্রয় দিয়েছে, মুক্তি বাহিনীকে সাহায্য করেছে, এটাকে পাকিস্তান দেখেছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ হিসেবে। এখন তো এই যে আবার এই যে আপনি ভারত আর চীনের কথা বললেন, যুক্তরাষ্ট্রের কথা বললেন, আবার নতুনভাবে তুরস্ক এবং পাকিস্তানের কথা বলা হয়। হ্যাঁ, একই অবস্থা সব জায়গায় তাই। আবার বাংলাদেশ এটা মেনটেন করে। এখন মনে করেন যে বাংলাদেশ এই যে রোহিঙ্গা ইস্যুটা, এটা মানে সেটেল করার অনেকগুলো পথ আছে। তার মধ্যে একটা হচ্ছে, রোহিঙ্গাদেরকে যদি আরাকানে ফিরে যেতে হয়, তাহলে আরাকানকে তো রোহিঙ্গাদের বসবাসের অনুকূল করতে হবে। সোজা কথা, রোহিঙ্গা আরাকানকে স্বাধীন করতে হবে, সোজা একটা কথা, বোঝাই যায়।
এখান থেকে যে 1 কোটি শরণার্থী চলে গিয়েছিল ভারতে, তারা ফিরে এসেছে তো স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশ স্বাধীন না হলে কি তারা ফিরে আসতে পারতো? ওই ইয়াতে সিমলা এলাকায় যে হাজার হাজার তিব্বতী শরণার্থী আছে বা লাখ লাখ, তারা কি তিব্বতে ফিরে যেতে পারবে? সম্ভব না তো। কিন্তু তিব্বত স্বাধীন হলে তারা যেতে পারবে। তো এই কতগুলি ব্যাপার আছে, তা আমরা এই কথাগুলো বলি না। আবার আমরা এগুলি বলতে গেলে সেটা হবে বার্মার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। সেটা তো আমরা করতে পারি না, কিন্তু সেটাও আমরা করতে পারি। সেক্ষেত্রে মানে না, সেটা আমরা করতে পারি যদি আমরা সবল দেশ। সেক্ষেত্রে তারেক রহমান বা বিএনপি সরকারকে কি করতে হবে? তারা ওই গতানুগতিক কথাগুলোই বলবে, আবেদন করবে বার্মার। সম্পর্কটা কার সাথে বেশি রাখতে চায়? তবে আমি মনে করি এটা ইতিমধ্যে দেরি হয়ে গেছে। বাংলাদেশের মানে সাথে মিয়ানমারের একটা শীর্ষ বৈঠক হওয়া খুব জরুরি ছিল। সেটা ঢাকায় হোক বা রেঙ্গুনে হোক বা কোনো নিরপেক্ষ জায়গায় হোক, এটা খুব হওয়া জরুরি ছিল। আপনি দেখবেন যে চরম সংকট এবং যুদ্ধের মধ্যেও ফিলিস্তিন এবং ইসরায়েলের শীর্ষ বৈঠক হয়, তাই না? তো আমাদের কোনো আমরা বাংলাদেশ মিয়ানমারে দেখি না, আমরা বিরতিতে যাব, ফিরে এসে আবার এই প্রসঙ্গে আসছে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশ্যে আরেকটি বিরতিতে। আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। আপনি বলছিলেন যে ভোটের অঙ্কর হিসাবটা করতে যে বললেন যে যে রাজনৈতিক দলটা ভোটে অনুপস্থিত ছিল তাদের ভোটাররা যায়নি। তো সেক্ষেত্রে ওই রাজনৈতিক দল, তারপরে আমরা দেখলাম যে এনসিপির একজন নেতা বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলে যে জাতীয় পার্টিরও রাজনীতি শেষ। তো সেই জায়গা থেকে আগামীতে যে রাজনীতিটা শুরু হলো নতুন করে আবার জামাত বিরোধী দলে, বিএনপি সরকারি দলে, এইখানে ওই রাজনৈতিক দলগুলোকে আপনি কিভাবে তারা দেখবে রাজনীতিকে? না, এখানে সিনারিওটা কিন্তু ডিপেন্ড করবে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা। তাহলে এক ধরনের সিনারিও হবে। আর যদি না ফিরে আসে তাহলে আমাদের রাজনীতিটা কিন্তু এখন আবর্তিত হবে বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপিকে কেন্দ্র করে। জাতীয় পার্টি নাই, তার কারণ হচ্ছে জাতীয় পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপির বাফার হিসাবে কাজ করেছে এবং এক পর্যায়ে এসে তারা আওয়ামী লীগের একটা ইন্টারফেস হিসাবে ছিল। এবং ওই এলাকাটা বেসিক্যালি ছিল এক সময়ে এটা আওয়ামী লীগের ভোটার। সেটা আপনি রংপুরের কথা বলছেন? যেটা রংপুরে, পরে সেটা এরশাদের আমলে একটা এরশাদ জাতীয়তাবাদ, সেই কারণে তারা জাতীয় পার্টিকে সমর্থন দিত। এখন সেই জায়গাটায় মানে এরশাদের মৃত্যুর পরেই অবস্থানটা নাজুক হয়ে গেছে এবং এখন আর সেটা নাই। তো সেই জায়গাটা নিয়ে নিয়েছে জামাত, কারণ আওয়ামী লীগ বিএনপি সেখানে বরাবরই দুর্বল ছিল। এবং আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের যে পশ্চিমের বেল্টটা, মানে ভারতের সঙ্গে ভারত সীমান্তের যে জেলাগুলো, সেখানে জামাত বেশ শক্তিশালী। এবং এটা আজকে না, এটা 1970 সালে নির্বাচনেও জামাত কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের পরে ছিল লার্জেস্ট পার্টি, 10% ভোট পেয়েছিল তারা, যদিও কোনো আসন পায় নাই এই জাতীয় পরিষদে। তো তারা একটা শক্তিশালী দল। তো তাদের ভোট কিন্তু কোনোবার আমরা দেখেছি যে জাতীয় পার্টির চেয়ে তারা আসন কম পেয়েছে কিন্তু ভোট পেয়েছে বেশি। তো এইবার যেহেতু জাতীয় পার্টি মানে একেবারেই অপ্রস্তুত, ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল, আওয়ামী লীগ নাই, তখন ওই মানে কি বলে পোলারাইজেশনটা হয়ে গেছে বিএনপির সঙ্গে জামাতের। এই পোলারাইজেশন, শার্প পোলারাইজেশনটা হয় নাই, কিন্তু দেখা গেল যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে না বিএনপি খুব ভালো ফল করেছে, এত ভালো ফল আগে করে নাই। কিন্তু আপনি যদি বিএনপির সর্বশেষ ভালো ফল যদি দেখেন 2001 সালে, তখন তারা পেয়েছিল 198টা আসন সম্ভবত। সে 198 জায়গায় এখন হয়েছে 210, এটা হয়তো 212 বা 13 হতে পারে, 2টা সিটের এখনো, তাই না? তো কত পার্সেন্ট বেশি? হার্ডলি 5% বেড়েছে। জামাতের বেড়েছে কত পার্সেন্ট? তাদের হাইয়েস্ট ছিল 18টা, সেই জায়গায় এসেছে 70-এর কাছাকাছি, তাই না? শুধু তারাই। তো সুতরাং আমি বলবো যে এই নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামাত, মানে তাদের যে বিস্তৃতি। এখন এটা আসনের দিক দিয়ে হলেও ভোটের দিক দিয়ে হলে ফলে যেটা হচ্ছে যে তারা যদি চায় তাহলে তারা একটা ইফেক্টিভ অপোজিশন হতে পারে সংসদের ভেতরে।
এখন আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে সরকারি দল হয়ে যায় শভিনিস্ট আর বিরোধী দল হয়ে যায় সব ব্যাপারে নো 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 নো, ফলে সংসদ কার্যকর হয় না। তো জামাত কিন্তু বরাবর বলে আসছে নতুন বন্দোবস্তের কথা, হ্যাঁ, তারা আর আগের মতন যাবে না। তো আমার ধারণা যে গতানুগতিক বিরোধী দলের রাজনীতির যে কালচার, সেখান থেকে তারা বেরিয়ে আসবে এবং সরকারি দল যেটা, বিএনপি তারা অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে গেছে 17 বছর, এবং তারেক রহমান নিজে মানে প্রচণ্ডভাবে নির্যাতিত হয়েছেন এক সময়। তার এই সরকারের পতন না হলে তিনি ফিরে আসতে পারতেন না, এবং সম্ভবত খালেদা জিয়াকে এই বন্দি অবস্থায় মরতে হতো এই 5ই আগস্টের ঘটনা যদি না হতো। এটা মোটামুটি এরকম ছিল। তো সেই জায়গায় আমার মনে হয় পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে যদি সেই উপলব্ধিতার জাগে, তারা যদি সত্যি মিন করেন যে না, তারা আগের ধারার রাজনীতি থেকে, আমরা 24-এর আগের ধারার রাজনীতিতে ফিরে যাব না, এই ব্যাপারে যদি তারা আন্তরিক হন, তাইলে আমি কিছুটা ভবিষ্যৎ দেখি। মানে পুরোনো পথে আর হাঁটবেন না। হ্যাঁ, সেটাই, মানে একটু মানে আমরা পুরনো ধারার রাজনীতিতে যাব না। এই পুরনো ধারার রাজনীতি হচ্ছে যে ঈর্ষা, হিংসা, মারামারি, নির্বাচন ম্যানিপুলেশন এবং লুটপাট। এবং হানা কেমন দেখলেন আপনি? হানা তো এটা তো ধরেন এমনিও গণভোট, বাংলাদেশে গণভোট নিয়ে মানে ভোটারদের আগ্রহ এমনিই কম থাকে। এবারে আমরা দেখছি গণভোটে অনেক ভোট দেখানো হয়েছে নির্বাচন কমিশন, সেটাও সম্ভব হয়েছে জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার কারণে, নাইলে হয়তো এটা 15% 20%-এর বেশি হতো না। এখন দেখা যাক যে ভোট যেহেতু বেশি পড়েছে, তখন এটার একটা বাধ্যবাধকতা চলে এসেছে দলগুলোর উপরে। তারপরে বিএনপি যেহেতু 2/3 মেজরিটি তাদের হয়ে গেছে, তার মানে তারা চাইলেই সংবিধান সংশোধন করতে পারে, পরিবর্তন করতে পারে, চাইলে নতুন সংবিধানও তৈরি করতে পারে, এই ম্যান্ডেট তারা পেয়ে গেছে। তো একদিকে ভোট আর একদিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, দুইটা মিলিয়ে বিএনপির মানে এখন সদিচ্ছার উপর নির্ভর, ইচ্ছা শক্তির উপর নির্ভর করছে। হ্যাঁ, তারা মানে কতটুকু কি করবে, যে সেক্ষেত্রে নতুন রাজনীতি আমরা দেখবো কিনা সেটা বিএনপির উপরই অনেকটা নির্ভরশীল। আর এবং সঙ্গে সঙ্গে জামাত কতটুকু চাপে রাখতে এবং পারবে, জামাতও কতটুকু সেই তাদের যে কথা যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, সেখানে তারা আসলে পার্লামেন্টের ভিতরে বসার পর সেটা কতটুকু দেখাতে পারে সেটার উপর নির্ভর করবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই এখন প্রকাশে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।